বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যখন অস্ট্রেলিয়ায় গেলেন তার আগে একটা প্রেস কনফারেন্স করেছেন। এটা নিয়মিত একটা প্রেস কনফারেন্স। সেখানে বলেছেন যে আমাদের যে বোলিং লাইন আপটা তারা 20 উইকেট নিতে পারবে সেই সক্ষমতা আছে বা সেই অ্যাবিলিটি সবার আছে। আপনার কি মনে হয় সত্যিই কি আছে? মানে অস্ট্রেলিয়া মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলের পেসাররা অথবা বোলাররা 20টা উইকেট নেবে সেই সক্ষমতা আছে? এমন কথা প্রত্যেকটা অধিনায়ক বলবেন কোনো সিরিজ শুরু হওয়ার আগে অথবা ট্যুরে যাওয়ার আগে। এটাই স্বাভাবিক, যেন তার দলটা চাঙা থাকে, ভালো করতে পারে, সে আত্মবিশ্বাস থাকে এবং লক্ষ্যটা থাকে। কিন্তু সত্যিই কি তাই? সত্যিই কি মনে হয় যে বাংলাদেশের পেসাররা মানে অস্ট্রেলিয়ার মাটিতে 2 ইনিংসে ওদেরকে বল করবে এবং 20টা উইকেট নেবে? দেখুন, বাস্তবতা কিন্তু ভিন্ন কথা বলছে। বাস্তবতা হচ্ছে বাংলাদেশ দল যে পেস অ্যাটাক নিয়ে গেছে শরীফুল এবং রানাকে ছাড়া, এটা বাংলাদেশের একটা উইক পেস ডিপার্টমেন্ট। মানে এমন উইক পেস ডিপার্টমেন্ট আপনি হয়তো বা গেল 4-5 বছরে দেখেননি। যারাই খেলছেন তাদের ধারাবাহিকতা, টেস্টে বল করার যোগ্যতা বা কতক্ষণ বল করতে পারেন এবং পেস, সব কিছু মিলিয়ে এই দলটা বা এই পেস ডিপার্টমেন্টটা একেবারে উইক। এখন পর্যন্ত আপনি খেয়াল করে দেখেন যে সর্বোচ্চ ম্যাচ খেলেছেন এবাদত, 24টা ম্যাচ খেলেছেন। 24 ম্যাচে তার উইকেট মাত্র 43টা। 37 ইনিংস বল করেছেন, একবার নিয়েছেন 5 উইকেট, বয়স তার 33। প্রত্যেকটা ইনিংসে বল করেন 12 থেকে 15 ওভার। মানে এইরকম বল করেন, টানা বল করতে পারেন না বা দরকার হয়নি বা করেননি কখনো। তো এইটা একটা বড় বিষয়। হ্যাঁ, করেছেন, 2 একটা ইনিংসে করেছেন, কিন্তু এটা হচ্ছে একটা মানে পরিসংখ্যান যে প্রত্যেকটা ইনিংসে কতটুকু বল করেন, কটা উইকেট নিয়েছেন। এটা হচ্ছে এবাদত, মানে সর্বোচ্চ ম্যাচ খেলেছেন। এরপর হ্যাঁ যাক, 19টা ম্যাচ খেলে দ্বিতীয় সর্বোচ্চ তাসকিন আহমেদ। আমরা সবাই জানি তাসকিন আহমেদ বড় বড় দলের বিপক্ষে ম্যাচ খেলেছেন, যদিও এখনও অস্ট্রেলিয়া অথবা ইংল্যান্ডের এগেনস্টে টেস্টই খেলেননি, কিন্তু তাকে বড় বড় দলের বিপক্ষেই খেলতে নেওয়া হয় বা একাদশে রাখা হয়, কারণ ইনজুরি কনসার্নটা আছে। সেই তাসকিন সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন, 55 উইকেট নিয়েছেন। ম্যাচ খেলেছেন 19টা, তার মধ্যে 15টাই খেলেছেন দেশের বাইরে। তাসকিনই কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেট টেকার এই যে পেস ডিপার্টমেন্টের মধ্যে। তিনি একবার নিয়েছেন 5 উইকেট এবং প্রত্যেকটা ইনিংসে বল করেছে 12 থেকে 15। সেম বাংলাদেশের পেসাররা সবাই এই কাজটাই করেছেন, একটা ইনিংসে গড়ে 12 থেকে 15 ওভার বল করে থাকেন, বা এটাই কিন্তু তাদের হেলথ বা ফিটনেস, সাথে হচ্ছে দলের প্রয়োজনে করেছেন। এর থেকে বেশি টানা বল করেননি। এরপর হ্যাঁ যাক, 18 ম্যাচ খেলে মানে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন খালেদ আহমেদ। তিনি কিন্তু উইকেট নিয়েছেন 34টা এবং বল করেছেন 27টা ইনিংসে। 27 ইনিংস বল করে 34 উইকেট নিয়েছেন। তিনি হচ্ছেন এক্সপিরিয়েন্সের দিক দিয়ে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা এই স্কোয়াডে, এবং তারও কিন্তু একবারই 5 উইকেট নেওয়ার সেই অভিজ্ঞতা আছে। এরপর মানে সবচেয়ে জুনিয়র বলা যেতে পারে এই স্কোয়াডে, তিনি হচ্ছেন হাসান মাহমুদ। খেলেছেন 14 ম্যাচ, কিন্তু 2বার নিয়েছেন 5 উইকেট। ভারতের বিপক্ষে একটা নিয়েছেন, আর একটা নিয়েছেন পাকিস্তানের বিপক্ষে 5 উইকেট। তো হাসান মাহমুদ হচ্ছেন চতুর্থ মানে এক্সপিরিয়েন্স, মানে সবচেয়ে কম ম্যাচ খেলা। তবে আপনি খেয়াল করে দেখুন, 24, 19, 18, 14 বাংলাদেশের প্রেক্ষাপটে এটি হচ্ছে বাংলাদেশের পেস লাইন আপ, যারা কিনা অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরকে অল আউট করা অথবা 20টা উইকেট নেওয়ার স্বপ্ন দেখছে। তাদের এই স্ট্রেংথ নিয়ে, মানে এক্সপিরিয়েন্স, তারপর বল করার যেই অ্যাবিলিটি একটা ইনিংসে সেটা, এবং ভালো উইকেটে বল করা, মানে পেস ফ্রেন্ডলি উইকেটে বল করা বা ভালো ব্যাটিং লাইনের এগেনস্টে বল করার সেরকম অভিজ্ঞতা কিন্তু নেই। এবং আমরা সবচেয়ে যে টেস্টটা দেখেছি সেটা হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে, সেখানেও কিন্তু খুব ভালো বল করেছেন এবাদত অথবা খালেদ অথবা হাসান মাহমুদ, সেটাও কিন্তু আমরা দেখতে পারিনি। এবাদত সবশেষ 4 ইনিংসে তো উইকেটই পাননি, মানে উইকেটই পাননি সবশেষ 4টা ইনিংসে। তো আমাদের বোলিং লাইন আপটা এই অবস্থাতে আছে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে পেস। যদি আমরা চিন্তা করি বোল্যান্ড, স্টার্ক, হ্যাজেলউড, কামিংস, তাদের পেস সাথে আমাদের পেস চিন্তা করি, সেখানে তাসকিন আহমেদ সবচেয়ে বেশি পেস দিয়ে বল করেন এখন। তারপরেও তাসকিন আহমেদ ফার্স্ট ইনিংসে যেই পেসটা দেন ফার্স্ট সেশনে, তার থেকে অনেকটা কমে যায় সেকেন্ড সেশনে, এবং দিনের শেষ ভাগে থার্ড সেশনে এসে সেই পেসটা আরও কমে যায়। মানে বাংলাদেশের ওই যে পেস, রানা যে বল করবেন, শরীফুল যে বল করবেন, সেটা কিন্তু টানা বল করার মতো কেউ নেই। তার মানে আমরা অভিজ্ঞ দিক দিয়ে বলি, আমরা টানা বল করার দিক দিয়ে বলি, আমরা গতি দিয়ে বলি, আমরা বাউন্স দিয়ে বলি, সব দিক দিয়ে বাংলাদেশের যেই 4জন আছেন সেটা আগের তুলনায়
অনেক অনেক বাজে অবস্থায় আছে। আপনি চিন্তা করেন যে স্টার্ক একাই 105টা ম্যাচ খেলে ফেলেছেন, 18 বার নিয়েছেন 5 উইকেট, 10 উইকেট নিয়েছেন 3 বার। তাদের যে একজনের এক্সপিরিয়েন্স সেটা কিন্তু বাংলাদেশের 4 জনের নেই। সবচেয়ে কম এক্সপিরিয়েন্স তাদের বোল্যান্ডের, তিনি মনে হয় 18 বা 19টা ম্যাচ খেলেছেন, 82 বা 84টা উইকেট নিয়েছেন। সেই এক্সপিরিয়েন্সের তুলনায় কিন্তু বাংলাদেশ দল অনেকটা পিছিয়ে আছে। সো শান্ত যে কথা বলে গেছেন যে আমরা 20 উইকেট নিতে পারি, এটা শুধু বলার জন্যই বলা আমার কাছে মনে হয়েছে। বলার জন্য বলার সাথে হচ্ছে পেসাররা যেন একটা আত্মবিশ্বাস পায়, কোনো কারণে মনে না করতে পারে যে আমরা কোনো লক্ষ্য ছাড়া যাচ্ছি। বাট বাংলাদেশ দল রানা এবং শরীফুলকে ছাড়া যে পেস ডিপার্টমেন্টটা, এটা আমার কাছে মনে হচ্ছে গেল 5 থেকে 6 বছরের মধ্যে সবচেয়ে উইক একটা পেস ডিপার্টমেন্ট। তারপরেও কেমন শুরু করে সেটা দেখার অপেক্ষা, এবং ব্যাটাররা যদি ভালো একটা রান দিতে পারে তাহলে হয়তো বা এই বোলাররা আত্মবিশ্বাস নিয়ে বল করতে পারলে ভালো কিছু হতেই পারে। তবে এটা আমার কাছে মনে হয় অলৌকিক কিছু একটা হবে বা রূপকথা লিখতে হবে যদি অস্ট্রেলিয়া মাটিতে অস্ট্রেলিয়াকে 2 বার অল আউট করা যায় এই পেস ডিপার্টমেন্ট দিয়ে, অথবা 15 বা 16 উইকেট নেওয়া যায়। আমি বলবো না যে অল আউট করা যাবে 2 বারে, তারপরেও যদি 14 থেকে 15 উইকেট নিতে পারে এই পেস ডিপার্টমেন্ট, আমি বলবো এটাই বড় সাফল্য। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।